স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সে প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নারীর কিছু বাড়তি চ্যালেঞ্জ নিয়ে আসে নারীর জন্য। অক্সফামের এক গবেষণায় দেখা গেছে ৮৭% নারী এ সময় খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগেন, বাড়ে তাদের কাজের চাপও। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটে আশ্রয় কেন্দ্রগুলোতে। আজ অন্য পক্ষে আলোচনা, প্রাকৃতিক দুর্যোগে নারীর চ্যালেঞ্জ গুরুত্ব পায় কি এই বিষয়ে। সাথে আছেন ওয়ার্ল্ড ব্যাংকের সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক বিশেষজ্ঞ সাবিনা পারভিন, এবং আছেন অ্যাক্টিভিস্ট ও ফিল্ম মেকার অপরাজিতা সঙ্গীতা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। যে বন্যাটা আসলে হলো, এই বন্যা নিয়েই কথা, যদিও ধীরে ধীরে পানি নামছে, এখন আবার চ্যালেঞ্জগুলো একটু অন্যরকম। প্রথমে সাবিনা আক্তার, আমরা আসলে তিনটা বিষয় নিয়েই কথা বলতে চাই। যে আমরা বলছি যে খাদ্য নিরাপত্তায় ভোগার একটা বিষয়, স্বাস্থ্য ঝুঁকি নারীর, এবং সেই সাথে যৌন নিপীড়ন। আপনি যদি বিষয়গুলো একটু ব্যাখ্যা করেন শুরুতে। আসলে যদি আপনি বাংলাদেশের স্বাভাবিক প্রেক্ষাপটেও দেখেন, দুর্যোগ তো আসে সবার জন্যই আসলে সমস্যা নিয়ে, কিন্তু নারীর জন্য আরও একটু বেশি মাত্রায় নিয়ে আসে। কারণ আপনি স্বাভাবিক নর্মাল সময়গুলোতেও যদি দেখেন, বাংলাদেশে নারীর অবস্থা পুরুষের চেয়ে একটু অন্যরকম, এক ইনইকুয়ালিটির জায়গায়। বাসায় হয়তো ফুডটা সে কম পায় পুরুষের চেয়ে। তো সেই যখন প্রেক্ষাপট, আপনি পৃথিবীতে যে আপনার জেন্ডার ইন্ডেক্স আছে, ইনইকুয়ালিটি ইন্ডেক্সে, সেখানে দেখা যায় যে 133 নম্বরে আছে হলো বাংলাদেশ 162টা দেশের মধ্যে ইনইকুয়ালিটির জায়গায়। তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে অলরেডি এই জেন্ডার ইনইকুয়ালিটিটা কি ভীষণভাবে থাকে। সেখানে যখন যে কোনো একটা দুর্যোগ আসে, সেটা বন্যা হোক, সাইক্লোন হোক, অন্য যে কোনো হিউম্যান মেড দুর্যোগগুলোও যদি আসে, সেই দুর্যোগগুলো যখন আসে তখন কিন্তু সেটা আরও কয়েক গুণ ইনইকুয়ালিটি নিয়েই আসলে নারীর জীবনে আসে। কারণ পুরুষও একইভাবে ইম্প্যাক্টেড হয়, তারও উপরে অনেকগুলো প্রভাব ফেলে যে কোনো দুর্যোগ, কিন্তু নারীর জন্য সেটা কিন্তু কয়েক গুণ হয়ে আসে। কারণ যেহেতু স্বাভাবিক প্রেক্ষাপটে ইনইকুয়ালিটিটা অনেক বেশি থাকে, দুর্যোগ সেটাকে আরও কয়েকটা ফোল্ড বেশি নিয়ে আসে। যেমন খাদ্য নিরাপত্তার ব্যাপারটা, সে যেহেতু অলরেডি যখন সংসারে সমাজে থাকে, তখন কিন্তু তার এমনিতেও খাবারের, যেমন পরিবারে সে খাবারটা খায় সবার শেষে, অথবা সবাই ভালো কিছু খাওয়ার পর যে অবশিষ্টটুকু থাকে সাধারণত সেটাই সে খাওয়ার চেষ্টা করে। বন্যার মতো পরিস্থিতিতে হয়তো সে আরো বেশি। কারণ দেখেন, আপনি দেখবেন বাসায় বাজার হোক বা না হোক, রান্না কিন্তু বাসায় হয়, কিন্তু কিভাবে হয় ওটা একটা নারীর, যেহেতু একটা সোসাইটির যে জেন্ডার রোলটা তাকে দেওয়া হয়েছে, সে ওই জায়গায় দায়িত্বটা, তার সন্তান না খেয়ে থাকলে সে সেটা কিন্তু সহ্য করতে পারবে না। সে একটা কচু পাতা হলেও সে নিয়ে এসে রান্না করে তার সন্তানকে বা তার পরিবারের লোকজনকে খাওয়ানোর চেষ্টা করে। বন্যার সময় যখন যেটা হয় যে সে তো তখন তো এমনিতেই একটা ক্রাইসিস তৈরি হয়, খাবার নেই, চিকিৎসা নেই। এই ক্ষেত্রে সে তখন যেটুকু সে পায় বা জোগাড় করার চেষ্টা করে, সে চেষ্টা করে যে তার পরিবারটাকে, তার ভাগ্যে আর কিছু জোটে না। আমি স্বাস্থ্য ঝুঁকি এবং যৌন নিপীড়নের মতো আশ্রয় কেন্দ্রগুলোতে যে যৌন নিপীড়ন হয় সেটা নিয়ে আসবো আপনার কাছে। আবার অপরাজিতা সঙ্গীতা, আপনি বেশ কয়েকটি ফাউন্ডেশনের মাধ্যমে বা অর্গানাইজেশনের মাধ্যমে আপনারা ত্রাণ তৎপরতা চালিয়েছেন বা চালাচ্ছেন এখন পর্যন্ত। এই মুহূর্তের চ্যালেঞ্জটা কি যদি আপনি বলেন, যারা নারী হিসেবে ত্রাণ দিতে যাচ্ছেন তাদের চ্যালেঞ্জটাও বলতে পারেন, একই সাথে আসলে যে আশ্রয় কেন্দ্রগুলোতে যে সমস্ত নারীরা রয়েছেন অথবা পানিবন্দী হয়ে আছেন সে সমস্ত নারীদের চ্যালেঞ্জও বলতে পারেন। ধন্যবাদ। একদম শুরুর কথা যদি বলি, আমরা যখন থেকে কাজ করা শুরু করেছি, বন্যার দ্বিতীয় দিন থেকে আমরা কাজ করা শুরু করেছি। প্রথম কাজটা ছিল ইমার্জেন্সি রেস্কিউ করার যে ব্যাপারটা। তো রেস্কিউ করে যখন নারী এবং পুরুষ উভয়কেই প্রথমে আশ্রয় কেন্দ্রে আনা হয়, তখন সাধারণত এক কাপড়েই তারা ঘর থেকে বের হয়ে আসে। তখন কিন্তু কোনো পোটলা নিয়ে বের হওয়া, জামা কাপড় নিয়ে বের হওয়া সেই সুযোগটা থাকে না। তো এক কাপড়ে যখন বের হয়ে আসে, আমার কাছে এবার যেটা খুব প্রকটভাবে আমরা দেখেছি, অন্যান্য বন্যাতে দেখা গেছে যে কিছুটা আগে থেকে একটা সতর্কতা থাকে, একটা প্রিপারেশন থাকে, বা এলাকাগুলো যেমন সিলেট, সুনামগঞ্জ ওইসব এলাকায় সাধারণত বন্যা হয়, কিন্তু এবারের ফেনীর যে বন্যাটা, এটা
মানে মিনিমাম কোনো জিনিস হ্যাঁ কোনো কেউ নিয়ে বের হতে পারেনি। ফলে তারপরে যখন রেস্কিউ শুরু হলো, রেস্কিউ করার পরে যখন তাদের খাদ্য সহায়তা থেকে অন্যান্য সহায়তা যেগুলো আমরা শুরু করলাম, একটা জিনিস আমি খুব করে দেখেছি একটা সমস্যা, সেটা হলো স্যানিটারি ন্যাপকিনের যে ব্যাপারটা, স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে, এটা খুবই জরুরি একটা জিনিস ত্রাণ বলি বা ওইখানে সাপোর্ট দেওয়ার সময়ে। তো যখন স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে সবাই অনেক অনেক পাঠাচ্ছে দিচ্ছে, কিন্তু ওই সময়ে ব্যবহার উপযোগী কোন জিনিসটা দেওয়া দরকার, আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি যে ওই এক কাপড়ে যখন বের হয়ে আসছে তারা সাথে কোনো জিনিসপত্র আনে নাই, তখন যখন স্যানিটারি ন্যাপকিন তাদেরকে একটা প্যাকেট নিয়ে হাতে ধরাই দেওয়া হচ্ছে প্যান্টি সিস্টেমের, তো সেইটা তখন আসলে তারা ব্যবহার করতে পারছে না, দেওয়া হচ্ছে কিন্তু ব্যবহার করতে পারছে না। এবং এই জিনিসটা কিছু যে দিতে হবে ওই জিনিসটা আসলে কারো মাথায় নাই। এবং আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে এটা নিয়ে কথা বলতে গেলে এরকম আলাপ আসে যে খেতে পারতেছে না, সেইখানে আপনারা আবার এত এইটা না ওইটা, এইটা কেন আপনারা বলতে আসছেন, এরকম ধরনের কথা আমি বিভিন্ন জায়গায় শুনেছি। তো আমাদের সাহায্য করার ক্ষেত্রে আরেকটু সংবেদনশীলভাবে যে কোনটা আসলে প্রয়োজন সেইটা একটু আমার মনে হয় যে আমাদের ভাবা দরকার। আর একটা হলো যখন খাবারের কথা আপু বলছিলেন, আশ্রয় কেন্দ্রগুলোতেও যে নারীদের বিশেষ করে যারা মা আছেন, যাদের সাথে শিশু আছে, শিশু বাচ্চা আছে, তাদের খাবারের দিকে একটু আলাদা করে নজর দেওয়া প্রয়োজন। কারণ বাচ্চাটা হয়তো মায়ের বুকের দুধ খাচ্ছে, তো মা যখন খেতে পাচ্ছে না বা খাবার পাচ্ছে না তখন বাচ্চাও খাবার পাচ্ছে না। তো সেইখানেও যখন এরকম ধরেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এরকম যখন খাবারের ক্রাইসিস থাকে তখন তো আসলে মানুষ হিংস্র হয়ে ওঠে। তো তখন এই জিনিসগুলো আসলে আলাদা করে দেখা হয় না, খেয়াল করা হয় না। এবং খেয়াল করতে গেলে তখন ওই আলাপটা চলে আসে যে মানুষের বেঁচে থাকা দরকার, এখানেও আপনারা নারীদের আপনারা শুধু সুবিধা চাচ্ছেন, কিন্তু এটা যে সুবিধা চাওয়া না, এটা যে প্রয়োজন সেই জিনিসটা আমরা আসলে বুঝতে পারি না। খুবই সুন্দর করে সঙ্গীতা বলেছেন। আমি সাবিনা পারভিন আপনার কাছে স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারটা নিয়ে আসবো এবং সেই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আশ্রয় কেন্দ্রগুলোতে হয়ে থাকে যৌন নিপীড়নের যে বিষয়টা, সেই বিষয়টা ফিরবো। তবে একটা বিরতির সময় বোধহয় ইতিমধ্যে পৌঁছে গেছি, আমরা বিরতি থেকে ফিরে এসে কথা বলছি। একটা বিরতি নিচ্ছি ডিবিসি নিউজে, থাকুন অন্য পক্ষের সাথে। স্বাগত আরও একবার অন্য পক্ষে। আজ কথা বলছি প্রাকৃতিক দুর্যোগে নারীর চ্যালেঞ্জ কি গুরুত্ব পায় এই বিষয়ে। সাবিনা পারভিন, আপনি বলছিলেন যে দুর্যোগ ব্যবস্থাপনা, এবং আসলে দুর্যোগ ব্যবস্থাপনা সারা পৃথিবী, আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থাপনা একটা মডেল, হ্যাঁ, কিন্তু এবার আমরা কিন্তু খুব একটা সেই ব্যাপারটা মনে হলো কোথাও একটা মিসিং, কারণ যেহেতু বলা হচ্ছে যে আসলে একেবারেই আকস্মিকভাবে বন্যাটা এসেছে, বলছিলেন আপনি। আচ্ছা, মানে এটা আসলে হয়েছে যেহেতু আমরা এখন একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্ট, কিন্তু বাংলাদেশ কিন্তু সারা বিশ্বেই মডেল। আমাদের পলিসি বলেন, আমাদের লার্নিংগুলো থেকে আমরা যেসব গাইডলাইন তৈরি করেছি এগুলো কিন্তু সারা পৃথিবীর কাছে আসলে মানে অনুসরণীয়। সবাই আমাদেরকে অনুকরণ করার চেষ্টা করে যে আমরা কিভাবে, কারণ আপনি দেখেন 91 সালে 1 লাখের উপর মানুষ মারা গেল, সেখানে কমতে কমতে এখন কিন্তু এইবারের বন্যাতেই এত পরিমাণে মারা গেছেন। কিন্তু যেহেতু এটা খুব আকস্মিক হয়েছিল, না হলে কিন্তু অলমোস্ট আমরা খুব ভালো করে বন্যাটাকে ম্যানেজ করতে পারছিলাম এবং সমস্ত কিছু, এবং সেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডকে ফলো করে লোকাল আমাদের যে কনটেক্সট, এখন গ্লোবাল স্ট্যান্ডার্ড হয়তো যে জিনিসটা দেওয়ার কথা বলা আছে সেটা আমার দেশের সাথে যায় না, যেটা আপা বলছিলেন যে স্যানিটারি ন্যাপকিন, এটা সবসময় একটা আলোচনার বিষয়বস্তু ছিল যে স্যানিটারি ন্যাপকিনকে আমরা দিব কিনা, কারণ আমাদের দেশে মহিলা আদৌ সেটা দেশে অভ্যস্ত কিনা সেটা আমাদেরকে কিন্তু ভেবে দেখতে হবে। তাহলে সেই প্যাকেজে কি ছিল? সেই প্যাকেজের ক্ষেত্রে যে হ্যাঁ পরিষ্কার কিছু কাপড় দেওয়া যেতে পারে যেটাতে সে অভ্যস্ত, এবং তাকে সেই বিষয়টা অ্যাওয়ার করা যে এই কাপড়টা রোদে শুকিয়ে সে ব্যবহার করতে পারবে। এখন যে পরিস্থিতি ছিল, আপারা যেহেতু এটার সাথে যুক্ত আছেন, ওখানে হয়তো সেই অবস্থা, কিন্তু এরপরও কিন্তু আমরা বলতে যেটা আপা বলছিলেন যে পেন্টি সিস্টেমের প্যাড নিয়ে সবাই হাজির হয়েছে, কিন্তু আমার তো পেন্টি নাই, পেন্টি ছাড়া আপনি পেন্টি প্যাড ব্যবহার করা অসম্ভব। সো এই যে বিষয়গুলোকে যে আপনি যার, এই জন্য সবসময় হলো অসুবিধাটা যার, তার কাছ থেকে শুনতে হবে তার কি লাগবে। কিন্তু এবার আমি অনেক ক্ষেত্রেই দেখছি যে আমরা কেন জানি বুঝে নিচ্ছি যে ওখানে কি দরকার,
নারীর এটা দরকার, বাচ্চাদের এটা দরকার, পুরুষের এটা দরকার। তো কিন্তু এই জিনিসগুলো কিন্তু সবসময় এর আগে আমরা যে রেসপন্সগুলো বাংলাদেশে, এর জন্য তো এক্সপার্ট রয়েছে, তাদের সাথে আলোচনা করা যেত। জাস্ট আলোচনা করলেও অনেক সমন্বয়হীনতাগুলো কমে আসতো, যে নারীর আসলে কি দরকার, সে কি প্যাড চাচ্ছে নাকি। এখনো আমরা অবশ্য জানি না, যে এখনো ওই ফিডব্যাক গুলো আসে নাই যে তারা আসলে ঠিক এই যেই সহযোগিতা তাদের কাছে গেছে সেই সহযোগিতা আসলে কতটুকু কাজে লেগেছে। বরং আমি একটু যোগ করতে চাই যে কতটুকু সহযোগিতার চেয়ে বড় ব্যাপার, যেটা আমরা যেহেতু মানে কাজ করেছি ফিল্ডে, আমাদের কয়েকটা টিম কাজ করেছে, সেখান থেকে আমরা যেটা দেখেছি যে অনেক মানুষ ওখানে গেছে, তারা একটা ভালো চিন্তা থেকেই গেছে, মানুষকে সহযোগিতা করার জন্য গেছে, কিন্তু এবারের যে পরিস্থিতি ছিল তাতে করে সেটা সহযোগিতা হবার বদলে সমস্যা তৈরি করেছে। কারণ যারা গেছে তারা প্রথম যেটা ছিল রেস্কিউ করার ব্যাপার, সেটা একটা ট্রেনিং এর ব্যাপার, তারা দক্ষ না। ফলে আমাদের টিমের সাথে আমাদের প্রচেষ্টা ফাউন্ডেশনের টিম কাজ করেছে, তাদের আমরা 10 বছর ধরে কাজ করছি, ফলে আমাদের খানিকটা, অনেক দক্ষ না হলেও খানিকটা অভিজ্ঞতা আমাদের আছে। আমরা হয়তো দক্ষ না, বাট অভিজ্ঞতা আছে। তো দেখা গেছে যে যারা গেছে ঢাকা থেকে, তারা ওখানে যে হারিয়ে গেছে তাদেরকে আমাদের টিম রেস্কিউ করেছে। এই ঘটনাও ঘটেছে। তো এই কারণে আর কি, যে যাওয়ার আগে কোনো একটা দুর্যোগ প্রবণ এলাকা, যখন মানে ক্ষতিগ্রস্ত এলাকা, সেখানে যাওয়ার আগে আসলে আমাদের আবেগের জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করে, বরং ওইখানের পরিস্থিতি জেনে বুঝে ওখানে কি দরকার সেইটা আমাদের ভাবা দরকার। এবং ঢাকায় বসেও অনেকভাবে সাহায্য করা যায়, অনেকভাবে কাজে আসা যায়, সেই জায়গাটাতে বোধহয় আমরা যদি একটু গুরুত্ব দেই। এটা কি আসলে শুধু সাবিনা পারভিন, আপনার কাছে যদি আসি, যে আবেগের বিষয়, মানে এটা কি আবেগ থেকে এটা করা? দেখেন, হিউম্যানিটেরিয়ান রেসপন্স যেটা এইটাকে আসলে সবসময় বলা হয় যে এটার কতগুলো প্রিন্সিপালস আছে গ্লোবালি, যে আপনি হিউম্যানিটিকে এবং তার প্রতি রেসপেক্টফুল হতে হবে। আমরা একটু আগে আলাপ করছিলাম যে যে মানুষটা বন্যায় ক্ষতিগ্রস্ত, সেটার জন্য কিন্তু সে দায়ী না। কারণ যেহেতু সমাজে, পৃথিবীতে ইনইকুয়ালিটির জন্য তাকে হয়তো ওই ভালনারেবল জায়গাটায় বসবাস করতে হচ্ছে, সেই জন্যই সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমরা যারা প্রিভিলেজড, আমরা যারা এখানে আছি, আমরা যেভাবে যদি এভাবে ভাবি যে আমরা তাদেরকে দয়া করে খেতে দিচ্ছি, খাবার পাচ্ছেন না, আবার স্যানিটারি ন্যাপকিন চান, এই বিষয়গুলো আসলে তার ডিগনিটিতে ভীষণ রকমের মানে আঘাত করে। মানে আমি তাকে কোনো আসলে ফেভার করছি না, এটা তার অধিকার। এবং পৃথিবীতে এই অধিকারটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে যে যারা দুর্যোগে আক্রান্ত হবে তাকে সম্মানের সাথে তার যে প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে। সেটা রাষ্ট্রের পক্ষ থেকে অন্য পক্ষগুলো দিতে পারে, কিন্তু সেটা হতে হবে সম্মানের। মানুষ কিন্তু দেখবেন দুদিন না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু সে তার অসম্মান কিন্তু সে নিবে না। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় হচ্ছে যে আমরা, যে আপা যেটা বলছিল, যে যখন স্যানিটারি ন্যাপকিন বা নারীর যৌন নির্যাতনের আলাপ আপনি এইসব সমস্যায় করতে যাবেন, তখনই অনেক সময় আমরা শুনতে পাই যে মানুষ এখন এত বিপদে, এর মধ্যে আপনারা আবার জেন্ডার বেসড ভায়োলেন্স, নারী নির্যাতনের কথা কেন বলতে আসছেন? তো দেখেন পরিস্থিতি, এই যে অনেক জায়গায় অনেক রকম দুর্ঘটনা ঘটে, ওখানে কিন্তু দেখবেন কেউ মানুষকে বাঁচাচ্ছে, কেউ দেখবেন মানিব্যাগ সরাচ্ছে। সুবিধাভোগীরা কিন্তু সব জায়গাতেই আছে। তো আপনি জানেন না যে কে কখন কোন সুযোগটা নিবে। যেমন শেল্টারগুলো, এবার ফেনীর যে শেল্টারগুলো, সেগুলো কিন্তু সব নন ফর্মাল শেল্টার। এখানে নারীর জন্য আলাদা বাথরুম নাই, আলাদা কোনো লক নাই, হয়তো অনেকদিন কেউ ওই বাথরুম ইউজও করে নাই, এই ইলেকট্রিসিটি ছিল না অনেকদিন। এই মেয়েগুলোকে, ইয়াং একটা মেয়েকে অন্ধকারে বাথরুমে যেতে হয়েছে। ওখানে কি হয়েছে, কিভাবে সে ফেস করেছে, আমরা কিছু জানি না। একদম এখানটাই অপরাজিত সঙ্গীতা। আমার এক সহকর্মীর সঙ্গে কথা হচ্ছিল, তার পরিবার আক্রান্ত ছিল, সে একেবারে মাত্র মানে শেষের দিকে গিয়েছে, তার পরিবারকে রেস্কিউ করে এনেছে। এবং তার কাছ থেকে শোনা অভিজ্ঞতা যে তার বোনের যেই মেয়েটা, কম বয়সী একটা মেয়ে, এবং সেখানে তারা এই ধরনের ভায়োলেন্সের শিকার হতে যাচ্ছিল, সেখান থেকে এক ধরনের পালিয়ে আরেকটা সেন্টারে তারা যেতে পারে। তো এই বিষয়টা, এই জননিপূরণের বিষয়টা কিন্তু আমরা বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয় যখন আসে, তখন মনে হয় একটু আমরা আড়ালে রাখি। কারণ এটা নিয়ে আমরা একটু কথা বলতে বলি না। ওই যে যেটা প্রথমেই বললাম, যে তখন আলাপটা এরকম আসে যে মানুষ এখন খেতে পারছে না, মানুষের জীবন ঝুঁকিতে আছে, এর মধ্যে কেন এসব নিয়ে কথা বলছেন? কিন্তু এসব নিয়ে কথা বলাটা তো খুব জরুরি, কারণ এটা তো আমার সোসাইটির অংশ, এই ঘটনা তো ঘটছে। তো যে ঘটনাটা ঘটছে এবং সেটা যদি আমরা আড়ালে রাখি, তাহলে তো সেই ঘটনাটা আরও বাড়তে থাকবে। আমরা আপু টয়লেটের কথা বলছিলেন, এমনও জায়গা ছিল যেসব জায়গা আসলে আশ্রয় কেন্দ্রে তারা আসতেই পারে নাই, হয়তো কোনো একটা উঁচু জায়গায় মানে অবস্থা
অবস্থান নিয়েছে থেকেছে। পুরুষ তো একটা খোলা জায়গা যেও টয়লেট করতে পারছে, কিন্তু একটা মেয়ের পক্ষে তো বা একজন নারীর পক্ষে তো সেটা সম্ভব হয় না। তারপরে যখন আশ্রয় কেন্দ্রে থাকে সেখানে খুব গাদাগাদি করে অল্প জায়গার মধ্যে অনেকের একসাথে থাকতে হয়। তো সেই গাদাগাদি করে থাকতে যে তারা যেই ধরনের হয়রানির শিকার হয়, তো সেইগুলো নিয়ে আসলে আমরা আলাপ করি না, এবং আলাপ করতে গেলে সেটাও আরেক ধরনের মানে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকে যে এই সময় এটা কথা বলার সময় না এটা নিয়ে। কিন্তু এই সময়ে যখন আমরা কথা বলছি না, তারপরে যখন ওইটা শেষ হয়ে যাচ্ছে ওইটা নিয়ে কিন্তু আর কোনো আলাপ হচ্ছে না। আবার 1 বছর পরে হয়তো বন্যা হচ্ছে, তখন এসে আবার আমরা কথা বলার চেষ্টা করছি, আমাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা, এবং শুধু কথা বলা না, এটার মানে প্রতিকারটা কি হতে পারে সেই বিষয়গুলো আমাদের খুঁজে বের করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। সাবিনা, পারভিন, আপনার কাছেও একই প্রশ্ন, যে জেন্ডার বেসড যে ভায়োলেন্স হয়, দেখেন উনি যেটা বলল যে সবাই একটা, আমাদের দেশে সবসময় জেন্ডার বেসড ভায়োলেন্সকে আপনার একটা অস্বীকার করার প্রবণতা আছে, মানে এটা আমরা নর্মাল সময়েও মানতে চাই না, যেহেতু সমাজ আমাদের অনেক বেশি এটাকে বদ্ধ না বা জাস্টিফাই করার চেষ্টা করে যে আচ্ছা গায়ে হাত দিয়েছে বা এটা করেছে, এটা এমন কোনো বিষয় না আর কি। সো সমাজে যেহেতু অ্যাকসেপ্টেন্স লেভেলটা হাই আমাদের দেশে, সো এই পরিস্থিতিগুলোতে যারা সুযোগ নেয়, কারণ এখানে আপনি একটা নারী যদি যৌন নির্যাতনের শিকার হয় একটা শেল্টারে, সে গিয়ে আসলে কার কাছে বলবে? কারণ ওই সময় পুরো সার্ভিস সিস্টেমটা কিন্তু ভেঙে পড়েছে, এখন হসপিটালগুলোই নাই। সো জিভিবি সার্ভিস প্রোভাইডার, যে যতগুলো সার্ভিস প্রোভাইডার দেয় বিভিন্ন, এটা তো মাল্টি সেক্টরাল, এই সার্ভিসগুলোও কিন্তু ভেঙে পড়ে এই সময়। সো এখন যে কেউ যাবে কারো কাছে এটা বলার জন্য, সেটাও সম্ভব না, কারণ আমাদের যে কতগুলা ট্যাবু বলেন, সোশ্যাল কালচার নর্মস, ব্যারিয়ার বলেন, এগুলো আমাদেরকে ইভেন একজন নারীকে নারীর সাথেও যৌন নির্যাতনের ইস্যুতে কথা বলা সম্ভব না। আপনি আপারা হয়তো কিছু নারী গেছেন, কিন্তু আমি যদি দেখি বেশিরভাগ রেস্কিউ করা বা যারা গেছেন ওইসব এলাকায় পুরুষটাই বেশি। তো আমাকে যদি একজন পুরুষ কোলে নিয়ে যেতে চায়, মেবি আমি মারা যাবো, তবু আমি যেতে যাবো না। মানে কখনো কখনো এমনও পরিস্থিতি, কারণ আমাদের দেশে নারীরা যেহেতু খুব বেশি তার মোবিলিটি রেস্ট্রিকশন আছে, সে চলাফেরা, পোশাক সব মিলায় তাকে এমন ভাবে আসলে সমাজে তৈরি রাখা হয় যে সে এই ব্যারিয়ারগুলো খুব দুর্যোগের সময়ও আসলে ভাঙতে পারে না। সো ওই জায়গাগুলো নাই। এবং এই যৌন নির্যাতন, যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই, লাস্টবার আমফানের সময় এখানে একটা ইউএন ওমেন একটা জেন্ডার র্যাপিড একটা অ্যানালাইসিস করেছিল, সেখানে আপনার 62% উইমেন বলেছে যে তারা কোনো না কোনোভাবে জেন্ডার বেস ভায়োলেন্সের ঘটনাগুলো দেখেছে বা ফেস করেছে, আর মাত্র 12% আপনার সার্ভিসের দিকে গেছে বা চেষ্টা করেছে সার্ভিস না। তাহলে আপনি দেখেন একটা শেল্টারগুলোতে যদি কারণ আমরা আসলে কেন আমি ডেটাগুলো বলি, কারণ ডেটা না বললে লোকজনকে আসলে ওই যে বললাম, মানে মানুষ মনে করে যে এগুলো আমরা বোধহয় বানিয়ে কথা বলি আর কি। তো এই জিনিসগুলোকে মানতে হবে আগে, তারপর না আপনি আসলে স্বীকার করতে হবে, তারপর না আপনি শেল্টারে সার্ভিস দিবেন। একদম শেষ প্রশ্ন অপরাজিতা সঙ্গীতা, যে এখন পানি নেমে যাওয়ার পরে আসলে যে চ্যালেঞ্জগুলো, সেগুলো আসলে মোকাবেলা করার উপায় কি? সেখানেও ওই যেটা বলছিলাম যে আমাদের আরেকটু মানে জানতে হবে, হুট করে চলে না যে কি প্রয়োজন। আমাদের এখন পানিবাহিত প্রচুর রোগ হবে, এবং নারীদের ক্ষেত্রেও এই স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে গর্ভবতী নারী যারা আছে, এই সব বিষয়কে কেন্দ্র করে আপু যে কাপড়ের কথা বলছিলেন, ওইখানে ধরেন কাপড় শুকানোর ওই ব্যবস্থাটা থাকে না, ফলে ওই কাপড় ব্যবহার থেকে বা টয়লেটে সুবিধা না পাওয়ার কারণে, দীর্ঘ সময় টয়লেটে না যাওয়ার কারণ থেকে নানান ধরনের ইনফেকশন হবে, নারী পুরুষ নির্বিশেষেই হবে, কিন্তু নারীর সংখ্যাটা বেশি হবে, নারীর সংখ্যাটা বেশি হবে। মূল চ্যালেঞ্জ আপনিও কি তাই মনে করেন কিনা? এটা কিন্তু আমি শুধু এটা অ্যাড করতে চাই যে দেখেন, এখন বন্যা পরবর্তী চ্যালেঞ্জ কিন্তু নারীর জন্য অনেক বেশি। যেমন নারীকে এখন মনে করেন যে যদি সে যে লাইভলিহুডটা শেষ করে গেল, তারপরে তার রান্না, এই যে কমিউনিটি রান্নার ব্যবস্থা করা, তার জন্য তার লাইভলিহুডটাকে তার শেষ সম্বল একটা মুরগি ছিল, সেটাও চলে গেছে। মানে এই বিষয়গুলো এখন সবার আগে, আমরা নিশ্চয়ই আবারও এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাদের দুজনকে এই বিষয়ে আমার আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।